বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শান্তি চুক্তি নিয়ে আজ সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। ভেন্যুতে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট সহ দুই দেশের প্রতিনিধিরা, মধ্যস্থতায় কাতার ও পাকিস্তান। সামরিক ইউনিটের বিতর্কিত নামকরণে দুই মিত্র ইউক্রেন পোল্যান্ডের মাঝে দ্বন্দ্ব। জেলেনস্কির রাষ্ট্রীয় সম্মাননা ফিরিয়ে নিল ওয়ারশো। নজিরবিহীন চাপের মধ্যে আবারও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের পদত্যাগের গুঞ্জন। সোমবার ইস্তফা দিতে পারেন, তা অবজারভারের প্রতিবেদন। নানা নাটকীয়তার পর অবশেষে শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের চূড়ান্ত চুক্তির আলোচনা। এরই মধ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের নেতৃত্বে সুইজারল্যান্ড পৌঁছেছেন ইরানের প্রতিনিধিরা। আগে থেকেই সেখানে অবস্থান করেছেন মার্কিন আলোচকরা, যাদের সাথে আজ যোগ দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও কাতারের প্রধানমন্ত্রীরও। বহুল আলোচিত শান্তি আলোচনায় অংশ নিতে শনিবার স্থানীয় সময় রাতে সুইজারল্যান্ড পৌঁছান ইরানের প্রতিনিধিরা। পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের নেতৃত্বে দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোববার সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। আর আগে থেকেই সেখানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। লেবাননে ইসরায়েলের লাগাতার হামলার কারণে অনিশ্চয়তায় পড়েছিল ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা। এরপর ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করায় সেই অনিশ্চয়তা আরও বাড়ে। সব নাটকীয়তা শেষে আবারও পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় আলোচনার টেবিলে ফিরছে ইরান যুক্তরাষ্ট্র। এতে অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। যোগ দেওয়ার কথা রয়েছে কাতারের প্রধানমন্ত্রীরও। এর আগে আলোচনা শুরু নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে শনিবারই তেহরান সফর করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এক বিবৃতিতে পাকিস্তান জানায়, রোববারই শুরু হচ্ছে দুপক্ষের বৈঠক। মুখোমুখি বসার সিদ্ধান্ত নিলেও লেবানন ইস্যুতে এখনও আগের অবস্থানই রয়েছে ইরান। স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি হামলা বন্ধ না হলে সেটিকে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ভঙ্গ হিসেবেই দেখবে দেশটি। মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা, ইরানের সদিচ্ছায় কয়েক সপ্তাহ অন্তত নিবিড় আলোচনার পর এই অঙ্গীকারে সই করছি আমরা। স্বাভাবিকভাবেই এর বাস্তবায়ন নিশ্চিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখব। তবে অঙ্গীকারের বিনিময়ে অঙ্গীকার। যদি অপর পক্ষ তার দায়বদ্ধতা পূরণে অস্বীকৃতি জানায়, ইরানও পাল্টা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সমঝোতা স্মারক বাস্তবায়ন ও চূড়ান্ত চুক্তির পাল্টাপাল্টি শর্ত নিয়ে শুরু হবে এই আলোচনা, যা চলবে আগামী 2 মাস। এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত না হলে দুপক্ষের সিদ্ধান্তে বাড়তে পারে যুদ্ধবিরতি সহ আলোচনার সময়সীমা। চূড়ান্ত চুক্তির আগে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সমঝোতার শর্ত হিসেবে জব্দকৃত $600 কোটি ফেরত পাবে ইরান। রোববার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছে এই তথ্য। বলেছেন, বর্তমানে এসব অর্থ কাতারের হেফাজতে রয়েছে। পেজেশকিয়ানের দাবি, সমঝোতা স্মারকের সব শর্তই তেহরানের পক্ষে। এতদিন সেসব করতে নিষেধ করেছিলেন ট্রাম্প, এখন সেগুলোতেই ইরানি জনগণের অধিকার হিসেবে আখ্যায়িত করেছেন বলেও দাবি করেন তিনি। ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের একটাই চাওয়া, ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও সবসময় পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করেছেন বলেও মন্তব্য করেছেন তিনি। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে সইয়ের পরও চলমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে 32 জন। শনিবার দেশটির দক্ষিণে নাবাতিয়ে জেলায় নিহত হয়েছে 16 জন, আহত হয়েছে আরও 12 জন। কাফার রিমানে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে এক লেবানিজ সেনার। টায়ারে মৃত্যু হয়েছে একই পরিবারের 4 জনের, যাদের মধ্যে 2 শিশু রয়েছে। অপর এক হামলায় এক পরিবারের 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। সিডনে গোলাগুলিতে প্রাণ হারিয়েছে 7 জন, আহত আরো 13 জন। লেবাননে ইসরায়েলের এমন আগ্রাসনের ঝুঁকিতে ফেলছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিকে। লেবাননে হিজবুল্লাহর পাল্টা প্রতিরোধে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার হয় এই প্রাণহানির ঘটনা। এ সময় আহত হয়েছে আরও অন্তত 13 জন। আইডিএফ জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি আন্ডারগ্রাউন্ড চ্যানেলে অভিযানের সময় পাল্টা হামলা চালায় গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ছোড়া হয় রকেট ও ড্রোন। আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত শুক্রবার হিজবুল্লাহর এক হামলায় নিহত হয়েছে 4 ইসরায়েলি সেনা। একই দিন পৃথক আরেক হামলায় আহত হয়েছে কমপক্ষে 5 জন।
গাজায় আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 10 জন। নিহতদের মধ্যে রয়েছেন আল জাজিরার ভিডিও জার্নালিস্ট আহমেদ উইশাহ। শনিবার বুরেইজ শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। মূলত আল জাজিরার এই সংবাদকর্মী ছিল তাদের লক্ষ্য। হামলায় প্রাণ গেছে একই পরিবারের 2 শিশু সহ 4 জনের। এক বিবৃতিতে উইশাহকে হামাসের সামরিক শাখার একজন সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করেছে আইডিএফ। আল জাজিরার অভিযোগ, টার্গেট কিলিং এর শিকার উইশাহ। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সংবাদ মাধ্যমটি। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে আল জাজিরার 12 জন সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। শুধু ডোনাল্ড ট্রাম্পের নন, খ্যাপাটে আর একগুঁয়ে আচরণের কারণে বারবারই মার্কিন প্রেসিডেন্টদের গালি শুনেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান বহুবার করেছেন গালমন্দ। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী, ভীরু, কাপুরুষের তকমাও দেন মার্কিন নেতারা। ডোনাল্ড ট্রাম্পের বারবার নিষেধ সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার জের ধরে শান্তি আলোচনা থেকে বেঁকে বসেছে ইরান। এমন পরিস্থিতিতে টানাপোড়েনের তুঙ্গে বহু পুরনো মার্কিন ইসরায়েল ঘনিষ্ঠতা। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যাচ্ছে তাই বলে গালমন্দ করতেও ছাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট। তবে ইতিহাস বলছে এবারই প্রথম নয়। অতীতেও অনেকবারই নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়ে তাকে গালমন্দ করেছেন মার্কিন প্রেসিডেন্টরা, যার তালিকাও ছোট নয়। 1996 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে প্রথমবার দেখা হওয়ার পরই তাকে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস নিয়ে দীর্ঘ এক ভাষণ দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় সেই বৈঠক থেকে চরম বিরক্ত হয়ে বের হয়ে আসেন ক্লিন্টন। প্রশ্ন তোলেন তার ক্ষমতা নিয়েও। আরেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে শুরু থেকেই বিবাদে জড়ান নেতানিয়াহু, যা আরো খারাপের দিকে যায় ইরানের সাথে ওবামার পারমাণবিক চুক্তির আলোচনাকে ঘিরে। নেতানিয়াহুকে মিথ্যাবাদী, ভীরু, কাপুরুষ বলতেও দ্বিধা করতেন না ওবামা এবং তার প্রশাসন। মূলত একে অপরের অভ্যন্তরীণ রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত মার্কিন ইসরায়েল সম্পর্ক, যার জের ধরে ওয়াশিংটনের ওপর দীর্ঘদিন ধরে কর্তৃত্ব খাটানোর সুযোগ নিয়ে আসছেন নেতানিয়াহু। এছাড়া যুক্তরাষ্ট্রের ভেতরেই রয়েছে শক্তিশালী বেশ কিছু ইসরায়েলপন্থী গোষ্ঠী, যাদের দাপটে যতবারই কোনো মার্কিন প্রেসিডেন্ট গাজা কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন নিয়ে কথা বলেছেন, ততবারই তাদের নিয়ে বিবাদের ঝড় তুলেছে মার্কিনিরাই। সবশেষ 2023 সালে গাজায় আগ্রাসন শুরু করলে সংঘাতে নেতানিয়াহুর ভূমিকার জন্য তাকে একজন বড় মিথ্যাবাদী বলে মন্তব্য ছুড়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সম্প্রতি ইরান যুদ্ধকে ঘিরে যেন নজির ছাড়িয়ে গেছে নেতানিয়াহুর দৃশ্যতা। তার ইন্ধনেই স্মরণকালের সবচেয়ে ব্যয়বহুল ও অসম্ভব একটি যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে ট্রাম্পকে, যার জেরে ট্রাম্পের চক্ষু শুল্ত হয়েছেনই। তার একগুঁয়েমি আচরণের কারণে যুক্তরাষ্ট্রের ভেতরেও কমতে শুরু করেছে ইসরায়েলের সমর্থন। হঠাৎ করেই বিবাদে জড়ালো ইউরোপের 2 ঘনিষ্ঠ মিত্র পোল্যান্ড এবং ইউক্রেন। কিয়েভের সামরিক ইউনিটের বিতর্কিত নামকরণ ঘিরে তৈরি হয়েছে এই উত্তেজনা। এমনকি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেয়া সর্বোচ্চ সম্মাননা ফিরিয়ে নিয়েছে পোলিশ সরকার। ক্ষুব্ধ জেলেনস্কি এরই মধ্যে পদকও ফেরত পাঠিয়েছেন। বলেছেন, এই দ্বন্দ্বে কেবল রাশিয়াই লাভবান হবে। 2 প্রতিবেশী, 2 ঘনিষ্ঠ মিত্র। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্রদের একটি পোল্যান্ড। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি দেখিয়ে দিল ইতিহাসের কিছু ক্ষত এখনো শুকায়নি, আর এরই জেরে তৈরি হয়েছে 2 দেশের টানাপোড়েন। বিতর্কের সূত্রপাত গত মাসে। ইউক্রেনে একটি সামরিক ইউনিটের নাম দেয়া হয় হিরোজ অব দ্য ইউপিএ, যা ইউক্রেনিয়ান ইনসার্জেন্ট আর্মির নামে। পোল্যান্ডের অভিযোগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউপিএ ভলহিনিয়া অঞ্চলে হাজার হাজার জাতিগত পোলিশকে হত্যা করেছিল। 1943 থেকে 45 সালের মধ্যে সংঘটিত সেই হত্যাযজ্ঞে প্রায় 1 লাখ পোলিশ নিহত হয়। তাই ইউপিএকে গৌরবান্বিত করার সিদ্ধান্ত আঘাত করে পোল্যান্ডের মর্মান্তিক ইতিহাসকে। ইউক্রেনের কাছে অবশ্য ইউপিএ স্বাধীনতার প্রতীক। তাদের দাবি, সংগঠনটি সোভিয়েত বাহিনী, নাৎসি এবং বিদেশি শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করেছে। ইউক্রেনের আচরণে ক্ষুব্ধ হয়ে ভলোদিমির জেলেনস্কিকে দেয়া পোল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব দ্য হোয়াইট ইগল কেড়ে নেয়ার ঘোষণা দিয়েছেন পোলিশ প্রেসিডেন্ট কারল নাভরোটস্কি। পোল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার মর্যাদা রক্ষা আমার দায়িত্ব। প্রেসিডেন্ট জেলেনস্কি সামরিক ইউনিটের নাম হিরোজ অব দ্য ইউপিএ রাখার অনুমোদন দেয়, তাকে দেয়া দ্য হোয়াইট ইগল সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। স্পষ্ট করে বলতে চাই, এটি ইউক্রেনের জনগণের বিরুদ্ধে নয়। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধেও ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখব।
পোল্যান্ডের দাবি, ইউক্রেন যদি ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় তাহলে নিজের ইতিহাসের বিতর্কিত অধ্যায়গুলোর মুখোমুখি হতে হবে। পোল্যান্ডের সিদ্ধান্তকে কৌশলগত ভুল আখ্যা দিয়েছে কিয়েভ। দাবি, ওয়ার্সের এই পদক্ষেপে লাভবান হবে মস্কো। সম্মাননা প্রত্যাহারের ঘোষণার পরই পোল্যান্ডের কাছ থেকে পাওয়া রাষ্ট্রীয় পদক ফেরত পাঠিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেনের ইতিহাস কি হবে তা অন্য কোনো দেশের নেতা নির্ধারণ করতে পারেন না। প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে উত্তাল রয়েছে সার্বিয়া। শনিবার জেনজি শিক্ষার্থীদের ডাকে প্রতিবাদ আন্দোলনে যোগ দেয় হাজার হাজার মানুষ। আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেয় তারা। 2024 সালে রেল স্টেশনের ছাউনি ধসে 16 জন নিহতের ঘটনায় বার্ষিকী ছিল এই দিন। ওই ঘটনার পর দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল সরকার বিরোধী আন্দোলন। কখনো কমেনি সেই ক্ষোভ। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ ও তার দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে গণরোষ। আলেকজান্ডার প্রশাসনের বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ। এছাড়া নির্বাচনে কারচুপি, বিরোধীদের দমনপীড়ন, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব এবং সংঘবদ্ধ অপরাধ চক্রের সাথে ক্ষমতাসীনদের জড়িত থাকার দাবি বিক্ষোভকারী ও মানবাধিকার কর্মীদের। 13 বছরে সার্বিয়া শাসন করছে আলেকজান্ডারের দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি। নজিরবিহীন চাপের মধ্যে আবারও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের পদত্যাগের গুঞ্জন উঠেছে। ব্রিটিশ পত্রিকা দ্য অবজারভারের চাঞ্চল্যকর এক প্রতিবেদন বলছে, সোমবার ইস্তফা দিতে পারেন কেইর স্টারমার। মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা আর দলের দাতাদের সাথে এরই মধ্যে আলোচনা সেরেছেন তিনি বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। বিশাল ব্যবধানের জয়ে বছর দুয়েক আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মসনদে বসেন লেবার পার্টির নেতা কেইর স্টারমার। মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটে জর্জরিত যুক্তরাজ্যে 14 বছরের ক্ষমতার পালাবদল ঘটান। কিন্তু মাত্র 2 বছরের মাথাতেই তলানিতে ঠেকে স্টারমারের জনপ্রিয়তা। পেছনে ছিল বিভিন্ন কেলেঙ্কারি, সিদ্ধান্তহীনতা ও নীতিগত ভুল পদক্ষেপের মতো একাধিক কারণ। গেল কয়েক মাস ধরেই সে চাপ বেড়েছে কেইর স্টারমারের ওপর। একাধিকবার উঠেছে পদত্যাগের গুঞ্জনও। রোববার ব্রিটিশ পত্রিকা দি অবজারভারে আবারও উঠে আসে স্টারমারের পদত্যাগের খবর। এবার দাবি করা হয় সোমবারই পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আসতে পারেন আরেক জনপ্রিয় লেবার নেতা অ্যান্ডি বার্নহাম। মূলত সাম্প্রতিক সময়গুলোতে স্টারমারের প্রতিপক্ষ ভাবা হচ্ছিল গ্রেটার ম্যানচেস্টারের মেয়র বার্নহামকে। কিন্তু ক্ষমতাসীন লেবার পার্টির নিয়মানুযায়ী এমপি পদ না থাকায় স্টারমারকে চ্যালেঞ্জ করতে পারেননি তিনি, যার ফলে চরম অসন্তোষের মাঝেই বার্নহামকে নির্বাচনের সুযোগ করে দিতে গেল মাসে পদত্যাগ করেন মেকারফিল্ড আসনের এমপি জশ সিমন্স। বার্নহাম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য যথেষ্ট সক্ষমতার প্রমাণ দিয়েছেন, ফলে লেবাররা রিফর্ম পার্টির সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে আরো বেশি সক্ষম হবে। অনেক লেবার এমপি এটাই চাইছেন। যেসব ভোটাররা 2024 সালে লেবার পার্টিকে ভোট দিয়ে হতাশ হয়েছেন, তারাও দলের পরিবর্তে নেতার পরিবর্তন খুঁজছিলেন। শুক্রবার মেকারফিল্ড আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নহাম। এ জয়ের ফলে লেবার পার্টি ও যুক্তরাজ্যের নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী কেইর স্টারমারকে চ্যালেঞ্জের পথ এখন আরো সুগম হয়েছে কিং অব দি নর্থ খ্যাত অ্যান্ডি বার্নহামের। যোগ দিবস উপলক্ষে যোগাসন চর্চা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার কলকাতার রেড রোডে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। হাজারো অংশগ্রহণকারীর সঙ্গে নিজেও ব্যায়াম করেন নরেন্দ্র মোদী। নানা রকম শারীরিক কসরতের মধ্য দিয়ে ঝালিয়ে নেন শরীর। এ সময় অনুষ্ঠানে দেয়া ভাষণে সবাইকে যোগাসনের চর্চা গড়তে আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী। আয়োজনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বিশাল একটি গুদাম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বুধবার শহরের কাছাকাছি ঐতিহাসিক রয়্যাল হাইটস এলাকায় অবস্থিত একটি বিশাল ওয়্যারহাউসের ছাদে আগুনের সূত্রপাত হয়। ছড়িয়ে পড়ে ভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেলগুলোয়। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় বিশাল এলাকা। অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চেয়েছে লস অ্যাঞ্জেলস প্রশাসন। এছাড়া উদ্ধার কাজে বাধা সৃষ্টি করতে পারে এমন কিছু কড়াকড়ি সাময়িকভাবে শিথিলের অনুরোধ করেছেন মেয়র। ভারতের নৌবহরে যুক্ত হলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি আরো 3টি যুদ্ধ জাহাজ। এর মধ্যে স্টেলথ ফ্রিগেট, সার্ভে ভেসেল ও সাবমেরিন বিধ্বংসী যুদ্ধযান রয়েছে। রোববার কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে নৌযানগুলোর কমিশন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধযানগুলোর মধ্যে স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরিতে অত্যাধুনিক সেন্সরের পাশাপাশি সংযোজন করা হয়েছে আলোচিত ব্রাহ্মোস সারফেস 2, সারফেস 2 এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এদিকে সার্ভে ভেসেল আইএনএস সংশোধক তৈরি করা হয়েছে গভীর সমুদ্রে হাইড্রোগ্রাফিক তথ্য সংগ্রহ
সংগ্রহের উদ্দেশ্যকে সামনে রেখে, যা কাজে লাগানো হবে প্রতিরক্ষা খাতে। এছাড়াও সাবমেরিন বিধ্বংসী যুদ্ধযান INS অগ্রয়তে যুক্ত করা হয়েছে লাইট ওয়েট টর্পেডো, রকেট লঞ্চার ও সোনার সিস্টেম। বলিভিয়ায় সরকার বিরোধী আন্দোলন তীব্র রূপ নেয়। জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। শুক্রবার প্রধান শ্রমিক ইউনিয়নের সাথে চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দেয় সরকার। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা মোতায়েন করা হয়েছে রাজধানী লা পাজে। এরপরই সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীদের সরাতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রায় 50 দিন ধরে অবরোধ করে রাখায় অচল অবস্থা তৈরি হয় দেশটির অর্থনীতিতে। আটকে যায় খাদ্য, জ্বালানি, ওষুধের ট্রাকও। বিক্ষোভ সহিংসতায় প্রাণ যায় 14 জনের। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত লা পাজ এবং এর পার্শ্ববর্তী শহর এল আলতো। সুইজারল্যান্ডের একটি পাহাড়ি রিসোর্টে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শুরু হতে যাওয়া উচ্চ পর্যায়ের আলোচনা কেবল একটি যুদ্ধবিরতি বা পারমাণবিক ইস্যু ঘিরে সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক যুদ্ধের ভবিষ্যৎ দিক নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে এটিকে। দীর্ঘ সময় ধরে চলমান উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়ে আলোচনায় বসছে। তবে বাস্তবতা হলো এই যুদ্ধবিরতি শুরু থেকেই ভঙ্গুর। একদিকে ইরান বলছে ইসরায়েলের লেবানন হামলার জবাবে তারা হরমুজ প্রণালী বন্ধ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি হরমুজে স্বাভাবিক রয়েছে বাণিজ্যিক নৌ চলাচল। এই পারস্পরিক বিরোধ কেবল তথ্যগত নয়, বরং কৌশলগত অবস্থান প্রদর্শনেরও অংশ। হরমুজ প্রণালী ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ চাপ প্রয়োগের হাতিয়ার, আর যুক্তরাষ্ট্রের জন্য এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিতের অন্যতম ক্ষেত্র। বিশ্বের প্রায় 1/5 তেল এই প্রণালী দিয়ে পরিবহন হয়। ফলে এখানে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে তা দ্রুত প্রভাব ফেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ইরান কার্যত এই জলপথকে রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার মিত্ররা এটিকে দেখছে রেড লাইন হিসেবে। বিশ্লেষকরা বলছেন এই অবস্থানগত দ্বন্দ্বই এখন আলোচনার সবচেয়ে সংবেদনশীল ইস্যু। আলোচনার আরেকটি মূল বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় নিয়ন্ত্রণ ও যাচাইযোগ্য সীমাবদ্ধতা, যেখানে ইরান চায় নিষেধাজ্ঞা শিথিল এবং অর্থনৈতিক স্বস্তি। তবে সমস্যা হলো আস্থার গভীর সংকট। অতীতের কিছু চুক্তি বাস্তবায়ন না হওয়ায় এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ দুই পক্ষকে একে অপরের প্রতি সন্দিহান করে তুলেছে। লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ এই আলোচনাকে করে তুলেছে আরো জটিল। যুদ্ধবিরতি ঘোষণার পরও সহিংসতা অব্যাহত থাকার বাস্তবতা কূটনৈতিক টেবিলে সিদ্ধান্তকে করেছে চ্যালেঞ্জ। ইসরায়েলের অবস্থানও গুরুত্বপূর্ণ। তেল আবিবের দাবি যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অংশ নয় তারা। পাশাপাশি এও বলেছে নিজেদের নিরাপত্তার স্বার্থে বজায় রাখবে সামরিক অবস্থান। ফলে আঞ্চলিক সংঘাতের এমন একটি স্বাধীন গতিপথ তৈরি হয়েছে যা আলোচনার নিয়ন্ত্রণের বাইরে। যুক্তরাষ্ট্র এই আলোচনায় মূলত 3টি লক্ষ্য নিয়ে এগোচ্ছে: পারমাণবিক ইস্যু নিয়ন্ত্রণ, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি প্রবাহ অব্যাহত রাখা এবং লেবাননের যুদ্ধবিরতি স্থিতিশীল করা। তবে বাস্তবে ওয়াশিংটনের জন্য চ্যালেঞ্জ হলো একাধিক ফ্রন্টে একসঙ্গে সংকট সামলানো। বিশেষ করে ইরান ইসরায়েল উত্তেজনা এই সমীকরণকে করছে আরো জটিল। আলোচনা যদি সফল হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের বড় ধরনের স্থিতিশীলতার পথ খুলে দিতে পারে। ব্যর্থ হলে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, লেবানন যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংঘাত নিতে পারে আরো বিস্তৃত আকারে। সব মিলিয়ে আলোচনা কেবল দুই দেশের নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতির জন্য এক অত্যন্ত সংবেদনশীল পরীক্ষার মুহূর্ত। রাশিয়ার সুরক্ষিত রাজধানী মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের এক বিশাল ঢেউ আছড়ে পড়ার পর আবারও বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুতিন প্রশাসনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত 18 জুন ভোরে হওয়া এই হামলাকে যুদ্ধ শুরু হওয়ার পর মস্কোর উপর সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে। CNN এর প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে মস্কোর ব্যস্ত একটি মহাসড়কে দাঁড়িয়ে রুশ সেনারা কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে হন্যে হয়ে গুলি ছুটছেন। অথচ সেই সময় সাধারণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়নি। আতঙ্কে সাধারণ মানুষকে বাজারের একটি ভবনের দিকে ছুটে পালাতে দেখা যায়, যার উপর কিছুক্ষণের মধ্যে একটি ড্রোন আছড়ে পড়ে।
সবচেয়ে নাটকীয় দৃশ্যটি ছিল একটি রুশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ব্যর্থতা। ইউক্রেনীয় ড্রোনকে লক্ষ্য করে ছোড়া রুশ মিসাইলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে উল্টো রাশিয়ারই একটি তেল সংরক্ষণাগারে আঘাত হানে। মুহূর্তের মধ্যে বিশাল বিস্ফোরণে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনাকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের অস্ত্র বিশেষজ্ঞরা সিএনএন এর কাছে রাশিয়ার আত্মঘাতী গোল বলে অভিহিত করেছেন। বিশেষজ্ঞদের মতে এই হামলা প্রমাণ করে যে ইউক্রেন এখন ধারাবাহিকভাবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বলয় ভেদ করতে পারছে। এর পেছনের মূল কারণ হলো স্যাচুরেশন অ্যাটাক কৌশলে ইউক্রেন একসঙ্গে শত শত ড্রোন পাঠিয়ে রাশিয়ার রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিরিক্ত চাপের মুখে ফেলে দিচ্ছে, যাতে সব লক্ষ্যবস্তু ধ্বংস করা অসম্ভব হয়ে পড়ে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে রাশিয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা হয়েছে যুদ্ধবিমান ও ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর জন্য। ছোট ও কম উচ্চতার ড্রোন মোকাবিলার জন্য এটি উপযুক্ত নয়। এছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়া আধুনিক প্রযুক্তি ও চিপ পাচ্ছে না। ফলে উৎপাদন বাড়লেও নতুন ধরনের ড্রোন হুমকি মোকাবিলার প্রযুক্তি তারা তৈরি করতে পারছে না। 2024 সাল থেকে ইউক্রেন তাদের দূরপাল্লার ড্রোন সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে। সম্প্রতি তারা সেন্ট পিটার্সবার্গের প্রতিরক্ষা ভেদ করার পর এবার মস্কোর প্রাণকেন্দ্রে আঘাত হানলো। এই ক্রমবর্ধমান ড্রোন আতঙ্কের কারণে এবার মস্কোর ঐতিহাসিক রেড স্কোয়ারের বিখ্যাত বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ সীমিত করতে বাধ্য হয়েছে ক্রেমলিন। সেখানে কোনো সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়নি, যাকে পুতিন প্রশাসনের জন্য বড় এক মনস্তাত্ত্বিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইউক্রেনের উন্নত আক্রমণ সক্ষমতার সামনে রাশিয়ার পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভরযোগ্য নয়। ফলে রুশ সামরিক পরিকল্পনাকারীদের সামনে এখন সব বিকল্পই কঠিন হয়ে পড়েছে এবং তারা এখন কেবল সবচেয়ে কম ক্ষতিকর সমাধান খুঁজছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে টোল আদায় করতে পারবে না ইরান, প্রয়োজনে তা আদায় করতে পারে যুক্তরাষ্ট্র। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এমন বার্তাই দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, যুদ্ধবিরতির 60 দিনের সময়কালে হরমুজ প্রণালীতে কোনো টোল থাকবে না। 60 দিনের মেয়াদ শেষেও কোনো টোল থাকবে না, যদি না তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা যুক্তরাষ্ট্রের স্বার্থে আরোপ করা হয়। যদিও নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে হরমুজ প্রণালীকে স্থায়ীভাবে টোল মুক্ত রাখার পক্ষে মত দিয়েছিলেন ট্রাম্প, তবে মধ্যপ্রাচ্যের অভিভাবক হিসেবে ওই অঞ্চলের আয়ের 20% পাওয়ার ধারণা তুলে ধরেছিলেন তিনি। সেই ধারণার স্পষ্ট ইঙ্গিত মিলেছে ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের পোস্টে। তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সুরক্ষা দিতে যে খরচ হয়েছে এবং হচ্ছে তা পুনরুদ্ধারে হরমুজ প্রণালীতে টোল বসাতে পারবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি অনলাইনে সই হওয়া সমঝোতা স্মারকে 60 দিনের পর হরমুজ প্রণালীতে টোল আরোপের বিষয়ে কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। টোল আরোপের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না ইরানের কর্মকর্তারা। তাদের মতে এটি সার্বভৌমত্ব ও আঞ্চলিক আলোচনার বিষয়, কারণ হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে কোনো টোল নেওয়া হতো না। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল সীমিত করে ইরান। প্রায় 3 মাস পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে এই প্রণালী উন্মুক্ত রাখার শর্তে সম্মতি দেয় তেহরান। বিপরীতে মধ্যপ্রাচ্যের সব প্রান্তে ইসরায়েলি হামলা বন্ধের শর্ত দেয় ইরান। এই শর্ত অমান্য করে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর প্রতিবাদে 19 জুনের পূর্ণ নির্ধারিত বৈঠক স্থগিত করে ইরান। পরবর্তীতে ট্রাম্পের চাপে লেবাননে হামলা বন্ধের প্রতিশ্রুতি দেন নেতানিয়াহু। এর পরিপ্রেক্ষিতে আলোচনার জন্য সুইজারল্যান্ডে প্রতিনিধি পাঠায় তেহরান। তবে 20 জুন লেবাননে হামলা হলে হরমুজ প্রণালী আবারও বন্ধের হুঁশিয়ারি দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। যদিও এই নৌপথে বাণিজ্যিক যাতায়াত সচল রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সংস্থাটি জানায়, হরমুজ প্রণালী বন্ধে ইরানের হুমকির পরও এই পথে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। 20 জুন বৈশ্বিক বাজারের জন্য অন্তত 17 কোটি ব্যারেলে তেল নিয়ে 55টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে এই পথ অতিক্রম করেছে। ব্রিটেনের রাজ পরিবারে বইছে পরিবর্তনের হাওয়া। আধুনিক যুগে ব্রিটেনের প্রথম রাজা হিসেবে এক অনন্য নজির গড়তে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস। এবার তিনি তার নিজের পকেটের আয়ের উপর কত টাকা সরকারকে কর দিচ্ছেন সেই হিসাব জনসম্মুখে প্রকাশ করবেন। আগামী 25 জুন বার্ষিক রাজকীয় আর্থিক হিসাবের অংশ হিসেবে এই কর বিলের খতিয়ান প্রকাশ করা হবে। বাকিংহাম প্যালেস জানিয়েছে, সম্পূর্ণ রাজকীয় এই সিদ্ধান্তটি রাজা চার্লস নিজে নিয়েছেন। কিন্তু হঠাৎ কেন এই কর প্রকাশ, আর রাজার আয়ের উৎসই বাকি?
নতুন এই ব্যবস্থার আওতায় 2024-25 অর্থ বছরে রাজা তৃতীয় চার্লস কত কর দিয়েছেন তা প্রকাশ করা হবে। এতে জানা যাবে তিনি ল্যাঙ্কাস্টার ডাচি থেকে পাওয়া আয়ের উপর কত কর দিয়েছেন, ব্যক্তিগত বিনিয়োগ ক্ষেত্রে অর্জিত আয়ের উপর কত কর দিয়েছেন এবং স্যান্ডরিংহাম ও বালমোরাল সহ ব্যক্তিগত স্টেট থেকে পাওয়া আয়ের উপর কত কর দিয়েছেন। ফলে প্রথমবারের মতো জনসাধারণ জানতে পারবে মোট কত কর পরিশোধ করেছেন রাজা। বিশেষ করে ল্যাঙ্কাস্টার ডাচির আয় সবচেয়ে বেশি আলোচনায় আছে, কারণ এই সম্পত্তি ব্যবসা থেকে 2025 সালে প্রায় 24 মিলিয়ন পাউন্ড লাভ হয়েছিল। উত্তর ইংল্যান্ডের বিস্তীর্ণ জমি এবং মধ্য লন্ডনের মূল্যবান সম্পত্তি নিয়ে গড়া এই ব্যবসায় মূলত রাজার ব্যক্তিগত আয়ের সবচেয়ে বড় উৎস। এই পদক্ষেপ এমন এক সময়ে আসছে যখন রাজ পরিবারের আর্থিক বিষয়গুলো নিয়ে জনসাধারণের আগ্রহ ও প্রশ্ন দুটোই বেড়েছে। বিশেষ করে রাজার ভাই প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরে বিতর্ক ও কেলেঙ্কারির পর রাজ পরিবারের আর্থিক লেনদেন সম্পর্কে আরো স্বচ্ছতার দাবি জোরালো হয়েছে। শুধু সাধারণ মানুষ নয়, অনেক সংসদ সদস্য এ ধরনের তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। রাজপ্রাসাদের একজন মুখপাত্র জানায়, এটি রাজ পরিবারকে আধুনিক করার একটি বড় উদ্যোগ। রাজার কর পরিশোধের তথ্য ভবিষ্যতেও প্রতি বছর প্রকাশ করা হবে। ব্রিটিশ আইন অনুযায়ী ব্যক্তিগত আয়কর, উত্তরাধিকার কর কিংবা মূলধনী লাভ কর দিতে বাধ্য নন রাজা বা রানী। তবে দীর্ঘদিন ধরে রাজা চার্লস স্বেচ্ছায় ব্যক্তিগত সম্পদ বিক্রির উপর আয়কর ও মূলধনী লাভ কর দিয়ে আসছেন। প্রিন্স অফ ওয়েলস থাকাকালেও তিনি নিয়মিত নিজের কর পরিশোধের তথ্য প্রকাশ করতেন। আগামী সপ্তাহে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে রাজ পরিবারের অর্থ ব্যবস্থার আরো বিস্তারিত চিত্র উঠে আসবে বলে আশা করা হচ্ছে। প্রাসাদের এক মুখপাত্র জানান, তাদের লক্ষ্য রাজকীয় আর্থিক ব্যবস্থার প্রতিটি দিক এমনভাবে ব্যাখ্যা করা যাতে স্বচ্ছতা ও জনসাধারণের কাছে তথ্যের সহজলভ্যতা আরো বাড়ে। রাজার করের তথ্য প্রকাশ করা হবে সার্বভৌম অনুদানের বার্ষিক হিসাবের সঙ্গে। এই অনুদান হলো রাজ পরিবারের জন্য সরকারি তহবিল, যা কর্মীদের বেতন, ভবন রক্ষণাবেক্ষণ এবং সরকারি সফরের মতো ব্যয় মেটাতে ব্যবহৃত হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী এই অনুদান বেড়ে রেকর্ড 137.9 মিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। এর একটি অংশ ব্যবহার করা হয়েছে বাকিংহাম প্যালেসের চলমান সংস্কার কাজে। 2012 সালে এই অনুদান চালু হওয়ার পর থেকে কখনো কমানো হয়নি। তবে ট্রেজারি, ডাউনিং স্ট্রিট ও রাজ পরিবারের যৌথ পর্যালোচনার অংশ হিসেবে শীঘ্রই প্রথমবারের মতো এটি কমানোর ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলে সাংসদরা এই বিষয়ে আলোচনা করার সুযোগ পাবেন। 2026 সালে রাজকীয় অর্থের উপর নজরদারি আরো কড়া করছে পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটি। রাজকীয় সম্পত্তি এবং ক্রাউন স্টেট থেকে পাওয়া ইজারার টাকা কোথায় যায় তা নিয়ে তদন্ত শুরু হচ্ছে। এর মধ্যে ন্যাশনাল অডিট অফিসের একটি প্রাথমিক রিপোর্টে এক চমকপ্রদ তথ্য ফাঁস হয়েছে। প্রিন্স অ্যান্ড্রুর দুই কন্যা প্রিন্সেস বিট্রিস এবং প্রিন্সেস ইউজিনি রাজ পরিবারের কোনো সক্রিয় সদস্য বা ওয়ার্কিং রয়্যাল নন। তা সত্ত্বেও সেন্ট জেমস প্যালেস ও কেংসিংটন প্যালেসের মতো রাজকীয় বাসভবনে তাদের বিলাসবহুল সম্পত্তি রয়েছে। তবে তদন্তে দেখা গেছে তাদের এই বাসস্থানে বিপুল পরিমাণ ভাড়া সার্বভৌম অনুদান বা জনগণের টাকায় নয়, বরং রাজা চার্লস তার নিজের ব্যক্তিগত আয় থেকে পরিশোধ করে আসছেন। বাকিংহাম প্যালেসের মতে ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করা রাজ পরিবারের জনসেবার অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে সমালোচকদের মতে রাজ পরিবারের সুনাম যখন নানা বিতর্ক ও কেলেঙ্কারির কারণে ক্ষতিগ্রস্ত, তখন জনগণের আস্থা ও সহানুভূতি ফেরাতে রাজা চার্লসের এই কর প্রকাশের সিদ্ধান্ত একটি কৌশল মাত্র। সবার নজর এখন 25 জুনের প্রতিবেদনের দিকে, যেখানে দেখা যাবে সরকারি অনুদান কতটা কমছে এবং রাজা তৃতীয় চার্লস বাস্তবে কত কর পরিশোধ করেছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।